ওই লড়াইটা তো গোড়া থেকেই হচ্ছে অসম লড়াই, মানবিকতা অমানবিকতার, লুম্পেন রাজের বিরুদ্ধে মনুষ্যত্বের লড়াই। সুতরাং চোখের জলের সাথে তো এই যে লোহার পাঁচিলের লড়াই হবে এবং সেখানে গিয়ে শেষ পর্যন্ত জয় হবে চোখের জলে। আগের বছরের 9 তারিখের স্মৃতি, আরজি করের স্মৃতি, তিলোত্তমার স্মৃতি ঠিক কিভাবে বইলেন আমি এটা জানতে চাইবো। দ্রুত গতিতে যে মৃতদেহ বা একেবারে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, সঞ্জয় রায়ের ধরা পড়া, সবটা। দেখুন, স্মৃতি সেটাই হয় যেটা কিনা অতীত। অভয়ার হত্যা, খুন, ধর্ষণ যাই বলুন না কেন, এটা এখনো আমাদের কাছে অতীত নয়, এটা একটা চলমান বিষয়। সেই কারণেই বয়ে নিয়ে বেড়ানো নয়, আমরা বরং অস্থির, আমরা আর মানে সহ্য শক্তির সীমার বাইরে চলে গেছে। কারণ এই অভয়া হত্যা বা ধর্ষণ যাই বলুন না কেন সকল ঘটনার থেকে অনেকখানি ভিন্ন। কোন জায়গায় না, এটা কোথাও না কোথাও গিয়ে রাষ্ট্র ব্যবস্থা প্রত্যক্ষভাবে ইনভলভ। কেন এই প্রসঙ্গটা বলা হচ্ছে? কারণ আমরা দেখেছি একজন কর্তব্যরতা ডাক্তার হত্যা হয়েছেন, রেপ হয়েছেন। আমরা দেখেছি একজন এমপ্লয়ি হত্যা হয়েছেন, রেপ হয়েছেন। আমরা দেখেছি একদম নিরাপত্তা বলয়ে থাকা যে কর্ম স্থান যেটা হয় মানুষের, সেই জায়গায় একটা মানুষ একদম সংগঠিতভাবে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে পরিকল্পনা করে তাকে ধর্ষণ করা হয়েছে। এ নিয়ে দ্বিমতের কোনো বিষয় নেই, এটা যে কেউ এটা আজকে মানবে। আর আপনি যেটা বলছেন যে তড়িঘড়ি করে তার মৃতদেহ সৎকার শুধু নয়, সুমিত বাবু আপনি গোটা ঘটনাটা একটা বছর ধরে আপনি মানে আপনারাই করে জানেন, আপনারা গ্রাউন্ডে নেমে সমস্ত সংবাদ তুলে আনেন, আপনারা দেখিয়েছেন যে শুধু যেই খবরটা প্রথমে গেল কি ব্যাপার না তার আত্মহত্যা বলে, তারপরে আমরা দেখলাম অতি সক্রিয়তার সাথে তার বাবা মাকে দেখতে না দেওয়া এবং অজস্র এবং তা বহু চর্চিত এবং সকলে মিলে একটা প্রশাসনিকভাবে শাসক দলের নেতা, কাউন্সিলর, মানে তারা কি করে দেহ সৎকার করা হলো এবং পরবর্তীতে দেখা গেল যে মুখ্যমন্ত্রী কি ব্যাপার না রাত 2:30 পর্যন্ত উনি মনিটরিং করলেন। কি মনিটরিং করলেন একমাত্র তিনি বলতে পারবেন এবং তিনি যাদের সাথে মনিটরিং করেছেন বিষয়টা তারাই বলতে পারবেন। এই প্রশ্নগুলো তো আমাদের রয়েছে। তখনই আমরা বুঝে গেছি এটা সুপরিকল্পিতভাবে কৌশলগতভাবে মানুষটিকে, আমি শুধু মহিলা বলবো না, একজন ডাক্তার বলবো না, মানুষকে খুন করা হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। সেটা কতটা বিভৎস এবং পৈশাচিক হতে পারে যখন কিনা রাষ্ট্রের একটা বড় অংশ সেই তথ্য লোপাট করে যাতে কিনা সত্যটা উদ্ঘাটিত না হয় এবং একজন সঞ্জয় রায় নামক একজন সিভিক ভলেন্টিয়ার্সকে এখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়েছে, তাকে ফাঁসি চাই বলে এইটাকে একটা দিয়ে বাদ বাকি যারা ইনভলভ ছিল বলে আমরা সাধারণ মনে করি যে কারণ এই কাজটি কখনোই তো একার দ্বারা সম্ভব নয়, সেইগুলো কিন্তু আজও পর্যন্ত অধরা। অর্থাৎ তাকে যারা খুন করেছিল, তাকে যারা রেপ করেছিল, তারা কিন্তু এখনো বহাল তবিয়াতে আছে। এবং তারা কেন আছে না, এই যে গোটা রাষ্ট্র ব্যবস্থার যারা প্রভাবশালী, যারা শক্তিশালী, যারা এই মানে রাষ্ট্র ব্যবস্থার একটা মেশিনারি, তারা কিন্তু তাদেরকে প্রোটেক্ট করেছে। এবং কোথাও গিয়ে আমরা দেখলাম রাজ্য পুলিশ বা প্রশাসন যেরকম ভাবে তদন্তটাকে নিয়ে গেছে, আমাদের কেন্দ্রীয় সংস্থা সিবিআই সেটাকেই ঘুর পথে বা কিছু না দেখে কোথাও গিয়ে সেটাকে শিলমোহর দিচ্ছে। অর্থাৎ এখানে আমাদের কাছে পরিষ্কার এতে রাষ্ট্র ব্যবস্থার একটা বড় অংশ প্রত্যক্ষভাবে ইনভলভ। সেটা কেন আমাদেরকে জানতে হবে? কারণ আজকে যদি একটা সেফেস্ট
মানে পরিস্থিতিতে পজিশনে যদি একটা ডাক্তার, একটা মহিলা, একটা এমপ্লয়ি যদি নিরাপদ নয় হয়, আমরা তো কোথাকার কোন ছাড়। সেই কারণেই আপনি দেখুন সেই ধারাবাহিকতা আপনি দেখেছেন, একটার পর একটা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, লুম্পেনরা খুন করছে, তারপর তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সে কসবা বলুন, সে তামান্না বলুন। আর আপনি এরকম আপনার কোনো মানে এর কোনো, এটা শাসক দল বিরোধী দল বলে নয়। আসলে তো কুণাল ঘোষ নেমেই গিয়েছে, তিনি বলছেন যে এই যে সিবিআই চাইলেন দেওয়া হলো, পুলিশ নয় সিবিআই তদন্ত হলো দেওয়া হলো, হাইকোর্ট পছন্দ হচ্ছে না সুপ্রিম কোর্ট গেল দেওয়া হলো, তারপরে এই একই স্ক্রিপ্ট, সঞ্জয় রায় আবারও আন্দোলন কেন? একটা ছোট্ট কথা, এই কাজটি যেসব সংস্থাগুলো করবে আপনি আমি কিন্তু তার বাইরে যেতে পারি না, কারণ তাহলে কি হবে, আইন হাতে নেওয়া হবে। তাহলে পরে আমরা যখন একটা আমাদের রাজ্য প্রশাসন যখন আমরা দেখছি যে এটার মধ্যে একটা, যেখানে মুখ্যমন্ত্রী বলুন আর পুলিশ মন্ত্রী বলুন আর স্বাস্থ্যমন্ত্রী বলুন রাত 2:30 পর্যন্ত কি মনিটরিং করেছেন, সেখান থেকে হাজারো একটা প্রশ্ন আসে। এছাড়া তো আছে বিরূপাক্ষ, এই সমস্ত সিন্ডিকেট, সন্দীপ ঘোষ তো এখনো আছে, সেসব তালা থানার ওসি, সেগুলো বাদ রেখেই বলছি, যখন সেই ধরনের প্রশ্ন আসে তখন জেনারেলি যে কেউ, আপনি তো সেই সিস্টেমের বাইরে যেতে পারবেন না, তখন আপনি কেন্দ্রীয় সংস্থায় অ্যাপেল করেই। সে কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কার্যত একই ব্যবস্থা। তখনই তো মনে হচ্ছে কোথাও গিয়ে এই প্রভাবশালীদের সাথে এই সংস্থাগুলোর যে স্বশাসিত, যারা কিনা আমাদের নিরাপত্তা দেবে, আমাদের সুবিচার দেবে, তারাও কি কোথাও গিয়ে কোড আনকোড বায়াসড, তারাও কি সেই পারচেজ হয়ে যাচ্ছে কোথাও, এই প্রশ্ন আসছে। কারণ আপনি দেখুন, সত্য সত্যই হয়, আপনি সেটা আইন, আদালত, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা বলে সেটার তথ্য লোপাট করে আপনি সেটাকে দুর্বল করে দিতে পারেন, কিন্তু তার মানে এটা কখনোই আপনি এটা মেনে নিতে পারবেন না যারা কিনা বলছেন কুণাল বাবুর রাজনৈতিক কম্পালশন থাকতে পারে, সেই জায়গা থেকে উনি বলতে পারেন না, বলতে পারছেন, তিনি যেহেতু শাসক দলের মুখপাত্র, তার বাইরে গিয়েও আপনি তার কাছে যদি জিজ্ঞাসা করেন একজন মানুষ হিসাবে, তিনিও কিন্তু দুবার হলেও চোখ নামাবেন, কারণ এটা বাস্তব সত্য। একজন মানুষ হিসাবে সে কোনোদিন কেউ এটা বলতে পারে না একটি মাত্র মানুষ এই ঘটনাটা করেছিলেন। হাজার একটা প্রশ্ন আছে, ছিল, এবং সেগুলো আজও অধরা। অতএব আপনি যেটা বলছেন এটা একদমই আমাদের স্মৃতি না, এটা একটা ঘটমান বর্তমান, বুঝেছেন, সেটার একটা ধারাবাহিকতা। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলছি যেখানে কিনা ধর্ষক, খুনি এদেরকে প্রোটেক্ট করা হয় অর্থের বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, মানে প্রভাবে, এবং এইভাবেই একটা প্রবণতা চলছে, এবং সাধারণ মানুষ আমরা একেবারে পিঁপড়ের মতন মরছি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই আন্দোলন, লড়াই যাই বলুন না কেন, অভয়া যে শহীদ হয়েছেন, আমরা তো এই কথাটা বলছি কারণ এই গোটা ব্যবস্থাটার বিরুদ্ধে সে কোথাও গিয়ে আঙুল তুলেছিল বলেই এই আজকে তার এই করুণ পরিণতি হয়েছে। তাই উনি আর এখন আর কোনো একটি ঘরের সন্তান নয়, উনি আদতে একটা প্রত্যেকটা ঘরের সন্তান, সেটা আমি আপনার সকলের। তাই এই দায় দায়িত্ব কর্তব্য এসে বর্তায় এই ন্যায় বিচার ছিনিয়ে আনা। সুতরাং এই লড়াইটা আগামী দিনে তীব্র ছাড়া কখনোই স্লথ হবে না, এটাই হলো সময়ের কথা, সময়ের দাবি। বেশ, আমি একেবারে কালকের কালীঘাট চলো এবং নবান্ন অভিযান, দুই এক জোড়া আক্রমণ রয়েছে নীলবাড়ির দিকে, একটা মুখ্যমন্ত্রীর নিজের, একটা প্রশাসনিক। আমি বলছি সেই জায়গায় অভয়ার মা বাবার যে চোখের জল এই 1 বছর, সেটা ব্যারিকেড তুলতে চাইছে পুলিশ। কিভাবে? একেবারে এখানে নয় ওখানে করুন, সেখানে নয় অন্য জায়গায় করুন, এরকম জায়গা বদলের চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নেই এখানে, তবুও পুলিশ একেবারে ডিজি থেকে সমস্তটা নেমে গিয়ে গোটা পুলিশ প্রশাসন যেন অভয়ার মা বাবার যে চোখের জল, সেখানে লোহার গরাদ দিয়ে ব্যারিকেড তুলে সেটা আটকাতে চাইছে। এটা ঠিক কিভাবে দেখে? এটা তো একটু যে অনভিপ্রেত ঘটনা বলে আমি বলবো এরকম কেন করছেন, এটা আমরা বলবো না, কারণ
মুখ্যমন্ত্রী বস্তুত অমানবিক, তা উনি ওনার মানে প্রত্যেকটা ঘটনা দিয়ে বারংবার প্রমাণ করেছেন। অতএব এখানে যে উনি পুলিশ মন্ত্রী হিসাবে যে ওনার চোখের জলের বিন্দু মাত্র মূল্য দেবেন না, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ অবগত। তাই উনি ব্যারিকেড না করে উনি এটা সলিউশন করবেন, এ তো সেই সোনার পাথর বাটি, এটা কোনোদিন হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু, উনি তো এটা করতে পারেন না, উনি কিন্তু ইলেক্টেড, উনি কিন্তু আমাদের জনাদেশে ওই জায়গায় পৌঁছেছেন। সুতরাং উনি আমাদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তার মানে যে আমরা চুপ করে থাকবো এটা তো হতে পারে না। তাই আমাদের লড়াই হবে, লড়াই হচ্ছে, কি হবে, মেরে ফেলবেন। কিন্তু এটাও বুঝতে হবে, অভয়া নিজের প্রাণ দিয়ে অনেক অভয়ার জন্ম দিয়েছেন। আবার আজকে আমার মতন বা আমাকে যদি মারে বা আমাকে যদি কিছু করে, এতগুলো মানুষ জন্মাবে। আমরা কিন্তু এখন সেই জায়গায় দাঁড়িয়ে গেছি। আজকে অভয়ার মায়ের শুধু একটি মা একটি বাবার চোখের জল না, লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবার এরকম চোখের জল রয়েছে সেই জল মধ্যে। তাই কিনা আজকে এই একটা বছরেও কিন্তু লড়াই, কিন্তু আপনি বলতে পারবেন না। দেখুন সুমিত বাবু, সময়ের সাথে সাথে হয়তো আপনি বলতে পারবেন যে হারে লোকের ইনভলভমেন্ট ছিল সেটা হয়তো কমেছে, সেটা সময়ের সাথে সাথে অনিবার্যভাবেই হয়। কিন্তু আপনি এটা বলতে পারবেন না আপনারা লড়াই বিমুখ হয়ে গেছেন। যারা ময়দানে গোড়া থেকে ছিলাম তারা আছি এবং শেষ রক্তবিন্দু দিয়ে রইব। ওই লড়াইটা তো গোড়া থেকেই হচ্ছে অসম লড়াই, মানবিকতা অমানবিকতার, লুম্পেন রাজের বিরুদ্ধে মনুষ্যত্বের লড়াই। সুতরাং চোখের জলের সাথে তো এই যে লোহার পাঁচিলের লড়াই হবে, এবং সেখানে গিয়ে শেষ পর্যন্ত জয় হবে চোখের জলের, জয় হবে মনুষ্যত্বের, জয় হবে সত্যের। এটা অনিবার্য। সময় লাগবে, আরো দিন লাগবে, আরো হয়তো রক্তক্ষয়ী আন্দোলন হবে, কিন্তু তারপর হবে। কিন্তু বদলালো কোথায়? ছবিটা তো বদলাচ্ছে না। এই যে এত বড় ঘটনা 1 বছর আগে ঘটে যাবার পরেও, এই যে আপনি তামান্নার নামটা ছোট্ট করে একবার উদাহরণ হিসেবে দিলেন, কিন্তু এর পরেও তো এরকম কত তামান্না আমরা জানি না, আমরা অজানা, বা কোথাও ছোট করে ছাপা হয়েছে। এটা তো বহু ঘটনা। আমি বলছি টনক নড়ছে না কিছুতেই রাজ্য সরকারের। এটা ঘটনা, তার থেকে শিক্ষা, এ শিক্ষাও হচ্ছে না। না, আমরা সাধারণ মানুষ, এ প্রশ্ন আমার কাছেও, আমরা যদি এখনো ভেবে থাকি আমরা তার শুদ্ধিকরণ, এটাও হবে কিন্তু সেই সোনার পাথর বাটির মতন, এটা সম্ভব নয়। এই ব্যবস্থা উপড়ে ফেলাটাই হলো এখন সময়ের কথা। আমাদের এই যে ব্যবস্থাটা চলছে এই বর্তমান সরকারের আমলে, আমরা যদি এখনো এই স্বপ্ন দেখি যে আমরা বারবার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলুন বা এই সরকার বলুন তাদের আচরণের পাল্টে একদম ঠিকঠাক আমাদের করবে, ভুল। এই ব্যবস্থাকে উপড়ে ফেলাটাই হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এখন একদম কর্তব্য। সেটা রাস্তার আন্দোলন হবে যেমন, তার সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে বোতাম টিপতেও হবে আমাদের সজাগভাবে। আমাদেরকেই সিলেক্ট করতে হবে, তাহলেই তো আমি ঠিক করে ইলেক্ট করতে পারবো সঠিককে, যে কারা কোন রাজনৈতিক দলগুলো। কারণ দেখুন, আমরা কিন্তু সংসদীয় রাজনীতির মধ্যে বাস করি। আমরা ওই রকম এ ভালো না, বি ভালো না, সি ভালো না, ডি ভালো না, এরকম করলে কিন্তু আপনি কোনো জায়গায় পৌঁছতে পারবেন না। আজকে বলুন তো, এই যে আপনি বলছেন ধারা, এই যে টনক নড়ছে না কেন বলুন তো? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই মূল্যায়ন আমার আসে। টনক নড়ছে না এই জন্য কোথাও গিয়ে আমরা তাহলে কে এই জায়গাটা, সেই জায়গায় ভয়েস রেজ করতে পারছি না, সেই রেজটা এখন করতে হবে। সেই জায়গায় বলতে হবে যে আমাদের জন্য কোন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আছে, যা কিনা আমাদের কথা বলবেন, যা কিনা আমাদের নিরাপত্তা দেবে, যা আমাদের সুস্থ স্বাস্থ্য দেবে, যা আমাদের শিক্ষা দেবে, সঠিক কাজের ব্যবস্থা করবে, তাদের দিকে আমাদের কিন্তু ইলেক্ট করতে হবে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। সেই জন্য এই বর্তমান সরকার একটা জিনিস বুঝে গেছে যে যারা আন্দোলনকারী বা যারা এটা নিয়ে সরব হচ্ছেন তারা অভিযোগ করছেন, কিন্তু আমাকে সরার কথা কিন্তু ঠিক করে বলছে না।
সেই জন্যই গিয়ে কিন্তু দেখবেন একটা জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। এইবার কিন্তু উত্তরণের দরকার। এই কথা বললাম তো, এটা হলো আমাদের জন্য, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য নয়, শাসক দলের জন্য বা নির্দিষ্ট কোনো বিরোধী এরকম না। আমাদের কিন্তু ঠিকঠাক মানে জায়গায় মত প্রকাশের এসেছে। কারণ 26-এর নির্বাচন যেমন আছে, রাজনৈতিক বিষয়গুলো আমরা যেমন বলি না অরাজনৈতিক, দলীয় রাজনৈতিক না হলেও এটা কিন্তু অরাজনৈতিক নয়, গোটা বিষয়টা সাংঘাতিকভাবে রাজনৈতিক। তাই আমাদেরও কিন্তু ওই ধরনের ভাবনা থেকে বেরোতে হবে যে অরাজনৈতিক, যে হতে দলীয় রাজনৈতিক হতে পারে, প্রভাব পড়বে। প্রভাবটা ফেলতে গেলে আমাদেরকে ফেলতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে যে কোন রাজনৈতিক দলগুলোকে ঠিকঠাক ভাবে আমি যদি সিলেক্ট করে ইলেক্ট করি তাহলে এই সমস্যার সমাধান হলেও হতে পারে। আবারও বলছি, হলেও হতে পারে, কারণ সকলে তো কথা দেয়, কথা তো কেউ সেইভাবে রাখে না। ফলে আমাদের মধ্যে একটা তিক্ত, একটা অনীহা, একটা বীতশ্রদ্ধ ভাব রয়েছে। কিন্তু সাথে সাথে এটাও আমাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু সংসদীয় গণতন্ত্রে বসবাস করি। আমি যদি বলি ABCDEF করে আমার কেউ পছন্দ না, আপনি কিন্তু সেই সিস্টেম থেকে বেরোতে পারবেন না। ওর মধ্যে থেকেই আমাকে বাছাই করতে হবে। আপনার কাছে ভাত, রুটি, ডাল রয়েছে, আমি যদি মনে করি এর কোনোটাই আমার পছন্দ না, আমার ওই এখন কনফ্লেক্স নেই, তো আমার ওর মধ্যে থেকেই ঠিক করতে হবে। এবং আমরা যদি এই বিষয়ে সজাগ না হই তাহলে কিন্তু আমাদের দুর্দিন আরো আসবে। তখন কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোকে দায়ী করে নিজেদের দায় ছাড়লে সেটা কিন্তু বোঝা যাবে ধূর্তুমি। সেটা আশা করি জনগণ এবার করবে না।